এটাই আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। ভারত এবং মায়ানমার সীমান্ত ঘেঁষা একটি দেশ, যা মানুষের সংখ্যায়, ফসল উৎপাদনে এবং ভূরাজনৈতিক কারণে খুবই গুরুত্বপূর্ণ এবং অনন্য। আজকাল বাংলাদেশ বিশ্বের সর্বত্র আলোচিত হচ্ছে, আর এর কারণ হল সাম্প্রতিক ঘটে যাওয়া কতগুলো ঘটনা। স্বাধীনতার 50 বছরে অনেক রাজনৈতিক পরিবর্তন এসেছে, কিন্তু খুব কম মানুষই জানে বাংলাদেশের আসল শক্তি। আমি বলি, তা হল বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের অবস্থান ভূরাজনৈতিকভাবে আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ করে তুলেছে, কারণ দক্ষিণ পূর্ব এশিয়ায় চীন এবং ভারতের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষাকারী খেলোয়াড়টি কিন্তু বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বের সেই অল্প কিছু দেশের মধ্যে একটি, যে প্রকৃতির কাছ থেকে আক্ষরিক অর্থেই আশীর্বাদ প্রাপ্ত। এখানকার জমি বিশ্বের সবচেয়ে উর্বর ভূমিগুলোর মধ্যে একটি, কারণ দক্ষিণ এশিয়ার দুটি বড় এবং প্রধান নদী গঙ্গা এবং ব্রহ্মপুত্র মিলিত হয়েছে এখানে, এবং বিশ্বের বৃহত্তম নদীবেষ্টিত বদ্বীপ বাংলাদেশ। নদীগুলো সারা দেশে পানির প্রাপ্যতা নিশ্চিত করে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। বিশ্বের দীর্ঘতম নিরবচ্ছিন্ন সমুদ্র সৈকত কক্সবাজার বাংলাদেশের জন্য একটি সম্পদ। নদীর সাথে আসা পলিমাটি এবং খনিজ পদার্থের কারণে এখানকার মাটি কৃষিকাজের জন্য খুবই উপযুক্ত, আর এই কারণে বিশ্বের সবচেয়ে উর্বর জমি, 700টিরও বেশি নদী এবং সমুদ্রে প্রবেশাধিকারের জন্য বাংলার এই পুরো এলাকাটি সর্বদাই ভারতের সবচেয়ে ধনী প্রদেশ ছিল। ইউরোপীয়দের আগমনের পূর্বে 15 শতক পর্যন্ত রেশম, তুলা এবং হস্তশিল্পের সবচেয়ে বড় রপ্তানিকারক ছিল বাংলা, যার মধ্যে মসলিন অন্যতম। বাংলা থেকে সারা বিশ্বে টেক্সটাইল শিল্পের প্রসার ঘটেছে বলে অনেকে ধারণা করেন। এশিয়া থেকে রপ্তানি করা 80% কাঁচা রেশম বাংলার থেকে যেত সিল্ক রুট দিয়ে। মধ্য এশিয়া এবং ইউরোপের সাথে যোগাযোগ সহজ ছিল বাংলা থেকে। 16 শতাব্দীতে যখন পর্তুগিজ অভিযাত্রীরা বাংলায় প্রথমবার আসে, তখন এখানকার সুখী মানুষ এবং তাঁতশিল্প দেখে হতবাক হয়ে যান। অবাক হন হস্তশিল্প, কৃষি এবং সম্পদ দেখে। সেই সময় ইউরোপেও এই টেক্সটাইল শিল্পের প্রচলন ছিল। ফরাসি পর্যটক ফ্র্যাঙ্ক বার্নিয়ার লিখেছিলেন, প্রথম শতাব্দীর বাংলা ছিল সেই সময়ে মিশরের চেয়েও বেশি সুখী এবং সমৃদ্ধশালী। এটা সেই সময় যখন পর্তুগিজ সাম্রাজ্য সারা বিশ্বে সমুদ্রে অভিযাত্রী পাঠিয়ে বাণিজ্য রুট এবং ব্যবসার জন্য নতুন নতুন জায়গা আবিষ্কার করছিল। ইউরোপ থেকে এশিয়া এবং মধ্যপ্রাচ্যে ব্যবসা বাণিজ্য সিল্ক রুট দিয়ে পরিচালিত হতো। পর্তুগিজরা অটোমান সাম্রাজ্যের দ্বারা বেষ্টিত ছিল, ফলে তারা সমুদ্রপথে ভারতে সৈন্য পাঠাতে চেয়েছিল, যাতে সরাসরি এশিয়ায় পৌঁছতে পারে আর অটোমান সাম্রাজ্যের সাথে মোকাবেলা করতে হবে না, এবং পণ্যগুলো সরাসরি এখান থেকে সস্তায় কিনে চড়া দামে ইউরোপে এনে বিক্রি করতে পারে। 1497 সালের জুলাই মাসে পর্তুগিজরা চেষ্টা করেছিল। অভিযাত্রী ভাস্কো দা গামাকে পাঠায় 170 জন নাবিক নিয়ে 4টি জাহাজে ভারতে সমুদ্রপথ আবিষ্কারের জন্য। দীর্ঘ সময় ধরে বিপজ্জনক যাত্রার পর অনেকগুলো সমুদ্র ঝড়ের মুখোমুখি হয়ে ক্লান্ত পরিশ্রান্ত ভাস্কো 1498 সালে সফল হয়। তারা মালাবার উপকূলে পৌঁছেছিল। তাদের জন্য এটি ছিল খুব বড় একটি আবিষ্কার। ইউরোপ সহ সারা বিশ্ব জানল যে সমুদ্রপথেও ভারতে পৌঁছানো যায়। এরপর 1517 সালে একজন পর্তুগিজ ব্যবসায়ী ইউরোপীয় এক্সপ্লোরারের চিঠি পান। সেখানে তিনি লেখেন, আমি বাংলায় পৌঁছেছিলাম। বাংলার গান শুনে, অর্থনীতি দেখে এবং অবকাঠামোর দিকে তাকালে আপনি খুবই খুশি হবেন। তিনি মুগ্ধ হয়ে গোয়ায় খবরটি পাঠালেন পর্তুগিজ কমান্ডারকে। আর সেই সময়ে বাংলা মুঘল সাম্রাজ্যের অধীনে ছিল। 1528 সালে পর্তুগিজরা সম্রাট শাহজাহানের লাইসেন্স নিয়ে বর্তমানের বাংলাদেশের চট্টগ্রামে ট্রেডিং ব্যবসা শুরু করে। পরে পর্তুগিজরা বাংলায় তাদের প্রভাব বিস্তার করতে থাকে এবং নিয়ন্ত্রণ বাড়াতে শুরু করে। বড় বড় ভবন নির্মাণ শুরু হয়, যা গুদাম হিসেবে সে সময় ব্যবহার করা হতো। আর শুধু তাই নয়, পর্তুগিজরা এখানে দরিদ্র হিন্দু এবং মুসলিম পরিবারের ছোট বাচ্চাদের দাস হিসেবে কেনা শুরু করে এবং তারা বাধ্য করে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করতে। পর্তুগিজরা পরে হুগলি দখল করে নেয়। এটিকেও তারা বাণিজ্য কেন্দ্র করে তোলে এবং এখান থেকে সমগ্র বাংলা
এবং ভারত জুড়ে ব্যবসা শুরু করে। এ বিষয়টি মুঘল সম্রাট শাহজাহানের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এটি একসময় তার ধৈর্যের শেষ সীমায় পৌঁছে যায় এবং ১৬৩২ সালে মুঘল সেনাবাহিনী হুগলি আক্রমণ করে এবং ৩ মাস পর শাহজাহান যুদ্ধে জয়লাভ করেন। প্রায় ১,০০০ পর্তুগিজ নিহত হন এবং প্রায় ৪,০০০ বন্দী হয়, আর যার পরে বাংলায় পর্তুগিজ সাম্রাজ্যের প্রভাব ভেঙে পড়তে শুরু করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিও গোয়া এবং বাংলা দিয়ে ভারতে প্রবেশ করেছিল। হুগলির কাছে এখানে তারা প্রথম বসতি স্থাপন করেছিল, আর তারপর ধীরে ধীরে সমগ্র বাংলা এবং পরবর্তীতে পুরো ভারত তারা করায়ত্ত করে নেয়। ১৬৯০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতাকে তাদের বাণিজ্যিক শহর করে তোলে। তারা বাণিজ্য করে এখান থেকে কোটি কোটি টাকা আয় করছিল। এই লাভ দিয়ে পূর্ব ভারতে ব্যবসা শুরু করে। ফলস্বরূপ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার উপর তার নিয়ন্ত্রণ আরও বৃদ্ধি করতে থাকে। কিন্তু বাংলার উপর তাদের প্রকৃত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছিল ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে এবং ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে মুঘল সাম্রাজ্যকে পরাজিত করার মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করে। ১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পর ব্রিটিশরা বাংলায় এতটাই লুটতরাজ করেছিল যে রবার্ট ক্লাইভ যখন লুটের মালামাল বাংলা থেকে ব্রিটেনে নিয়ে যান, পুরো মালামাল নামাতে বেশ কয়েকদিন সময় লেগেছিল। বাংলা লুটের এই অর্থ দিয়ে ব্রিটেনে টেক্সটাইল শিল্প স্থাপন শুরু হয়। বাংলার মানুষকে তারা প্রথম শোষণ করতে শুরু করে ব্রিটেনের টেক্সটাইল শিল্প দিয়ে, যেটা তারা স্থাপন করেছিল বাংলার টাকা দিয়ে। বাংলার টেক্সটাইল শিল্পের উপর উচ্চ শুল্ক আরোপ করা হয়েছিল যাতে ভারতীয় কাপড়ের দাম বেড়ে যায় এবং আন্তর্জাতিক বাজারে এটি ব্যয়বহুল হয়ে পড়ে। বাংলার তাঁতিরা সে সময় প্রতিযোগিতায় টিকতে না পেরে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল এবং শুধু তাই নয়, ব্রিটিশরা ভারতের বাকি অংশও দখল করে নিয়েছিল। এমনকি কৃষিকাজ থেকে শিল্প সবকিছুই ব্রিটিশদের দখলে চলে যায়। ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত বাংলা ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল এবং এই সময়কালে এখানে দুবার তীব্র দুর্ভিক্ষ হয়েছিল। ১৭৭০ সালে একবার, যখন তীব্র খরার কারণে কোনো ফসল না হয়, আর এর ফলে বাংলা এবং বিহারে ব্যাপক দুর্যোগ শুরু হয়। চিকেন পক্সও ছড়িয়ে পড়ে। রোগ এবং অনাহারের কারণে তৎকালীন বাংলার জনসংখ্যার প্রায় ৩০% মানুষ মারা গিয়েছিল। তাতেও ব্রিটিশদের মন গলেনি। তারা বাঙালি কৃষকদের কাছ থেকে ৩০ থেকে ৪০% হারে খাজনা আদায় করতে থাকে। একইভাবে ১৯৪৩ সালে বাংলায় আবারও তীব্র খরা দেখা দেয়। এবারও ফসল না হওয়ায় মানুষের কাছে খাওয়ার কিছু ছিল না এবং মরার উপর খাড়ার ঘা হিসেবে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্রিটিশরা সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নেয়। যুদ্ধের খরচ তোলার জন্য কৃষকদের উপর ৩০০% পর্যন্ত কর আরোপ করা হয়েছিল সে সময়। ১৯৪৩ থেকে ১৯৪৪ সালের মধ্যেও এই এক বছরে ৩০ লক্ষ মানুষ মারা গিয়েছিল বাংলায় না খেয়ে। অথচ খাদ্য মজুদ ছিল, কিন্তু খাদ্য সরবরাহ সংকট তৈরি করা হয়েছিল। তবে কে বা কারা এটি তৈরি করেছে তার কোনো উল্লেখ নেই ইতিহাসে। শুধু আছে এই ৩০ লক্ষ মানুষ মারা গিয়েছিল মন্দ নীতির কারণে। ১৯৪৭ সালে বাংলাকে হিন্দু এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের ভিত্তিতে ভাগ করা হয়েছিল। বাংলার এক অংশ ভারতের হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজ্যে পরিণত হয় পশ্চিমবঙ্গ নামে, আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের নাম দেওয়া হয় পূর্ব পাকিস্তান। আবার এই পূর্ব পাকিস্তানও ১৯৭১ সালে পাকিস্তান থেকে আলাদা হয় স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে। বাংলাদেশ নামে একটি নতুন দেশের উদ্ভব হয়। আগেই বলেছি, এই নতুন দেশ বাংলাদেশ একটি অত্যন্ত কৌশলগত ভূরাজনৈতিক অবস্থানে পড়েছে। প্রাচীন বাংলাদেশ ছিল দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি আঞ্চলিক বাণিজ্য সংযোগ। তা হোক না আসিয়ান বা সার্ক, বাংলাদেশ ছাড়া এটা সম্ভব নয়। বাংলাদেশকে কেউ এড়িয়ে যেতে পারবে না। ভারত এবং চীন উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল। এর কারণ হল ভারতের সবচেয়ে বড় ভৌগোলিক দুর্বলতা শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক নামেও পরিচিত। এটি বাংলাদেশ এবং নেপাল থেকে খুব কাছে, মাত্র ২৪ কিলোমিটার প্রশস্ত, যার মাধ্যমে ভারত তার ৭টি উত্তর পূর্বাঞ্চলের রাজ্য সংযুক্ত করেছে। এই রাজ্যগুলোকে 7 সিস্টার্স বা ৭ বোন বলা হয়। আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং অরুণাচল। যদিও অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করে চীন, কিন্তু এই রাজ্যটি ভারতের নিয়ন্ত্রণে। একইভাবে ভারতের উত্তর পূর্বের নেপাল, সিকিমের বর্ডারে তিব্বত,
চীনের নিয়ন্ত্রণ। ভারত চীনের যুদ্ধ পরিস্থিতিতে চীন যদি এই শিলিগুড়ি করিডোরে পৌঁছায় এবং মুরগির গলা টিপে ধরে, তাহলে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7 রাজ্য ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং স্পষ্টতই সরবরাহ লাইন কেটে ফেলা হবে এবং চীনের পক্ষে এই জায়গা দখল করা সহজ হয়ে যাবে। এজন্যই ভারত এবং চীন দুজনের জন্যই বাংলাদেশ খুব বিশেষ, কারণ এই 7টি রাজ্যই বাংলাদেশের সাথে সবচেয়ে দীর্ঘতম সীমান্ত ভাগ করে। এখানে আরেকটি খুব আকর্ষণীয় বিষয় আছে। অনেকেই মনে করেন যে ভারতের দীর্ঘতম সীমান্ত চীনের সাথে, কিন্তু বাংলাদেশের সাথেই ভারতের দীর্ঘতম সীমান্ত। আর সে কারণেই ভারত বাংলাদেশকে সাথে চায়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, যাতে শিলিগুড়ি করিডোর যে কোনো মূল্যে শত্রুর হাত থেকে রক্ষা করা যায়। এটিকে নিরাপদ রাখতে পারলে ভারত দক্ষিণ পূর্ব এশিয়ায় তার প্রভাব এবং নিজের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোকে নিরাপদ রাখতে পারবে। আবার অন্যদিকে সেই পুরনো সামুদ্রিক সিল্ক রোড, যার কথা বলছিলাম, কৌশলে বাংলাদেশ সেখানেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। এই রুটটি চীনের সবচেয়ে বড় দুর্বলতা কাটানোর একমাত্র উপায়। বর্তমানে চীনের সমস্ত বাণিজ্য তার পূর্ব উপকূলের মালাক্কা প্রণালীর মধ্য দিয়ে হয়। এখন চীন চাইছে এটি সরাসরি বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগর হয়ে সারা বিশ্বে তার যোগাযোগ তৈরি করতে। এতে দুটি কাজ হবে: 1, যোগাযোগের রাস্তা এবং সময় কমবে; 2, মালাক্কা প্রণালীর মধ্য দিয়ে যেতে হবে না, কারণ মালাক্কা প্রণালীর পুরো রুটটি আমেরিকান অ্যালাই কান্ট্রি দ্বারা বেষ্টিত। আমেরিকার অনেকগুলো ঘাঁটি আছে এই রাস্তায়। চীনার সকল জাহাজের উপর আমেরিকা সরাসরি নজর রাখে। চীন সরাসরি বঙ্গোপসাগরে আসতে পারলে এই ঘাঁটিগুলোর চোখ এড়িয়ে যেতে পারে। চীন সরাসরি বঙ্গোপসাগরে আসতে পারলে ভারত মহাসাগরে সহজ এবং দ্রুত প্রবেশাধিকার পাবে। আর এই কারণেই চীন বাংলাদেশকে কাছে রাখতে 1974 সালে চীনে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছিল। চীন এখন ভারতের চিকেন স্নেকের পাশে তিস্তা নদী উন্নয়নের জন্য বাংলাদেশকে $1 বিলিয়ন প্রস্তাব দিয়ে রেখেছে। পরিত্যক্ত লালমনিরহাট বিমানবন্দর উন্নয়ন করতে চায় তারা। এখানেও বিশাল বিনিয়োগের প্রস্তাব আছে চীনের। চীন যখন বিকল্প পথে বঙ্গোপসাগরে তার এন্ট্রি নিতে চাইছে, তখন কি আমেরিকা বসে থাকতে পারে? কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাত্র 9 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে উত্তর পূর্বে 3 কিলোমিটার প্রশস্ত সেন্ট মার্টিন নামে একটি ছোট দ্বীপ আছে, প্রবাল দ্বীপ। এই দ্বীপটি বাংলাদেশের নিয়ন্ত্রণে আসে 2012 সালে। এর আগে মায়ানমারও এটি দাবি করত, কিন্তু তারপর আন্তর্জাতিক সমুদ্র আইনের আওতায় আদালতের মাধ্যমে এটি বাংলাদেশের অংশ হয়ে যায়। এটি এখন ওপেন সিক্রেট যে এই দ্বীপের প্রতি নজর আছে বিশ্বের বড় বড় মোড়লদের। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবৃতি দিয়েছিলেন তার সরকার উৎখাতে আমেরিকার অনেক বড় ভূমিকা আছে। তার বড় কারণ, আমেরিকা এই সেন্ট মার্টিন দ্বীপে একটি ঘাঁটি তৈরির পরিকল্পনা করেছে, আর আমেরিকার এই পরিকল্পনা তিনি অনুমোদন করেননি। অনেক গণমাধ্যমে এসেছে যে আমেরিকা এখানে একটি বিমান ঘাঁটি তৈরি করতে চায়, যাতে চীন যদি মালাক্কা প্রণালী বাইপাস করে বাংলাদেশ হয়ে বাণিজ্য চালিয়ে নিতে চায়, তবুও আমেরিকা এই বেজের মাধ্যমে তার কার্যকলাপের উপর নজর রাখতে পারবে। আর চীন যখন তার পরিকল্পনা বাস্তবায়নে এই অঞ্চলের বন্দরগুলোতে একের পর এক তার বিনিয়োগ বাড়াচ্ছে, বিশেষ করে শ্রীলঙ্কা, মায়ানমার এবং বাংলাদেশে, তখন আমেরিকার একটি ঘাঁটি এখানে আসলে অবশ্যম্ভাবী হয়ে পড়ে। এই মুহূর্তে সমগ্র বিশ্বের নজর এখন বঙ্গোপসাগরের দিকে, কারণ এখানে নতুন একটি দেশ তৈরি হবার গুঞ্জন আছে। তাই আমরা বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য এবং অবস্থানে ফেরত যাই। যেমনটি আমরা আগেই আলোচনা করেছি, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ তার সমুদ্র। যেখানে বাকি পৃথিবী পানি সংকটে ভুগছে, সেখানে প্রচুর পানি আছে বাংলাদেশে। আমাদের আছে উর্বর ভূমি, ভৌগোলিক কৌশলগত অবস্থান এবং সমুদ্রে প্রবেশাধিকার। এখন আমরা যদি একজন নিবেদিত প্রাণ নেতৃত্ব পাই, তাহলে এই দেশ তার ভাগ্য পরিবর্তন করে ফেলতে পারবে যে কোনো মুহূর্তে, এবং বলতে পারবে এশিয়ার ক্ষমতার ভারসাম্য আমিই নির্ধারণ করব।